তো বর্তমানে ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে যারা আগামী 21শে জানুয়ারি মহিলা পুলিশ কনস্টেবল ফাইনাল পরীক্ষা দেবেন। তাদের জন্য কিন্তু এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখে নেবো আজকে পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা যেটা 2018 সালে হয়েছিল তার কিন্তু ফুল প্রশ্নচ্ছেদটি। 2018 সালে পুলিশ কনস্টেবলের মেন পরীক্ষায় যে প্রশ্নপত্রটি পড়েছিল আমরা আজকে সেটা সমাধান করব। তো চলুন দেখে নিই। তো আপনারা ইতিমধ্যে সিলেবাস তো জানেন, তাও আবার একবার বলে দিই। তো এখানে কিন্তু থাকবে, এখানে অঙ্ক থাকবে, ইংরেজি থাকবে, আর থাকবে কিন্তু আপনার জিকে রিজনিং। এই প্র্যাকটিস সেটে অর্থাৎ এই এই প্রশ্নপত্রে যে কটি ইংলিশ আছে সেই ইংলিশগুলো কিন্তু আমরা করব না। আমরা করব আমরা করব শুধু জিকে অঙ্ক প্র্যাকটিস এবং রিজনিংগুলো। তো চলুন দেখে নিই প্রশ্ন কী আছে। তো আমরা এখন যে প্রশ্ন দেখবো সেটা হচ্ছে 2 দাগের এই প্রশ্নটি। দেখুন আছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। তো আমরা এটাকে কি করব, 12, 16, 36 এটা দিয়ে কি করব, লসাগু করব। তো এখানে আমি 2 দিয়ে দিলি, এখানে 6 দিনও 12, 8 দিনও 16, আর এখানে 18 দিনও 36। তো আবার যদি 2 দিয়ে দিই, তাহলে 3 দিনও 6, 4 দিনও 8, 9 দিনও 18। এটাকে যদি আমরা 3 দিয়ে করি, 3 একে 3, তারপরে 4টা বসে গেল, 3 3 9। তো আমরা যদি লসাগু করলে তাহলে এটার লসাগু সমান সমান কত হবে? লসাগু সমান সমান হয়ে যাবে কিন্তু 2 গুণ 2 গুণ 3 গুণ এই একটা বসে না, গুণ এই 4 বসিয়ে দিলাম, গুণ 3। তো আমরা এটা কত পাবো? 3 3 কে 9, 4 9 36, 36কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে হবে কত? তো 36 গুণ 4 সমান সমান হবে 4 ছক 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14, 144। এখন এখানে বলেছে দেখুন 12, 16, 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকবে। তাই আপনি এই 144-এর সঙ্গে কী করবেন, এই 7টা যোগ করে দেবেন। যোগ করলে কত হয়? 151। তো এর সঠিক উত্তর কত হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ 151। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো কী আছে। তো তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলবো। 3 থেকে প্রশ্ন যেটা আছে সেটা দেখুন, এখানে ইংরেজি প্রশ্ন আছে। তো ইংলিশ প্রশ্ন আমরা করবো না, আমরা করবো ইংলিশ বাদ দিয়ে আর সব প্রশ্নগুলো আমরা সমাধান করবো। তো আমরা এই করবো এই 4 দাগের এই প্রশ্নটি। তো এখানে 4 দাগের প্রশ্ন আছে দেখুন, নিম্নের কোনটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? তো এই যে অপশানগুলো আছে এই অপশানের মধ্যে কোন অপশানটা সঠিক উত্তর? তো এখানে এর সঠিক উত্তর কিন্তু এই যে MSCINTOSH। তো এখানে এই সির অপশানটা কিন্তু এর সঠিক উত্তর। এটা কিন্তু কোনো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। সিট্যাগ হবে এর সঠিক উত্তর। তো যে অঙ্কটি এবার আছে সেটা হচ্ছে ড্রাইভার সমান সমান 12, পেডেস্ট্রেন সমান 20, অ্যাক্সিডেন্ট সমান 16, কার সমান সমান কত? তো দেখুন এখানে এটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন। খুব সহজে এটা সমাধান করব, কিভাবে করব দেখুন। তো এখানে দেখুন এই যে ড্রাইভার এটা সমান সমান 12 আছে। তো এখানে কটার সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তো 6 গুণ 2 তো সমান সমান 12। এখানে কটার সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10 গুণ 2 তাহলে 20 হচ্ছে। তো এখানে দেখুন এই 6 গুণ 2 12 হচ্ছে, এখানে 10 গুণ 2 20 হচ্ছে। তাহলে এখানে এক্সিডেন্ট কটা আছে? 1 2 3 4 5 6 7 8। এখানে 8টা সংখ্যা আছে, তাহলে 8 গুণ 2, তাহলে 8 গুণ 2 হলে কত হচ্ছে? 16 হচ্ছে। তাহলে এটা ঠিক আছে। CAR তাহলে 1 2 3টি, এখানে 3টে সংখ্যা, তাহলে 3 গুণ 2 তো সমান সমান 6 হচ্ছে, অর্থাৎ বিদ্যাগমের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে। তো পরের প্রশ্নের জন্য আমরা এই 6 দাগের প্রশ্ন দেখব, ক্যালভিন কিসের একক? ভরের একক, তাপমাত্রার একক, তাপের একক, কম্পনের একক। তো এখানে কিন্তু ক্যালভিন কিন্তু তাপমাত্রার একক। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। পরের প্রশ্নটা কিন্তু ইংরেজি প্রশ্ন, তো আমরা ইংরেজি প্রশ্নটা বাদ দেবো। তারপরটাও ইংরেজি প্রশ্ন, তারপরে 9 দাগেও ইংরেজি প্রশ্ন। যে প্রশ্নটি এবার আমরা দেখবো সেটা হচ্ছে 12 দাগের এই প্রশ্নটি। 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদ সমান হবে? তো দেখুন 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে? তো এই 5% হারে 540 টাকার 8 বছরের সুদ কত সেটা আমরা বার করব। তো এখানে এইটা বার করতে গেলে এক চান্সে বার করতে এরকম হবে, 540 গুণ 50টা 40%, 40/100, এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য। তো 4 4 16, 6 হাতে 1, 4 5 20 আর 1 21।
216 টাকা হয়। 5% হারে 540 টাকা 8 বছরের সুদ 216 টাকা হয়। কি করে এটা করলাম? এই যে 540কে গুণ করব কত দিয়ে? এই দেখুন 5% হারে 8 বছরের সুদ, তাহলে 5% হারে 8 বছরের সুদ হয় 5 40%। তো এই 40% হয়, তো 40% সমান 40/100। মোট প্রিন্সিপালকে আপনি যদি এই 40/100 দিয়ে গুণ করেন তাহলে সুদটা বেরিয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার এটা 8 বছরের সুদ হচ্ছে 216 টাকা। 540 টাকার 8 বছরের সুদ 5% হারে 216 টাকা। এখন বলেছে 6% হারে 900 টাকার কত বছরের সুদ এটা হবে? তাহলে সেটাকে আমরা ধরবো কত? টি বছর। মনে করুন এখানে টি বছরে হবে, তো টিকে 6 দিয়ে গুণ করলে 60%, অর্থাৎ 60/100 ইন্টু এই কত? এই 900 আসল দিয়ে গুণ করে দিলাম। এবার এটার ক্যালকুলেশন কত হবে? তো এখানে বলেছে যে 6% আর 900 টাকার কত বছর সুদ, এইটা এই সুদটা হবে। এই 5% আর 540 টাকা 8 বছর সুদ যেটা হয় সেটা হবে। তার মানে কি 216 টাকা হবে, তাই আমি এখানে 216 টাকা বসিয়ে দেবো। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এই দুটো শূন্য কেটে যায়। আর এখানে যদি আমরা টিটা রেখে এখানে যদি আমরা মানে ক্যালকুলেশন করি তাহলে 216টা উপরে যায়, আর 9 6 গুণ করলে হয়ে যায় 54। তো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এখানে হয়ে যাবে 4, কাটাকুটি করলে হয়ে যাবে 4, তো এখানে 4 বছর টির মান। তো বিদ্যাঘাবের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখবো, তবে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো দেখুন এখানে প্রশ্ন আছে, কত সুন্দর একটা প্রশ্ন দেখুন। এখানে আছে কোনো সাংকেতিক ভাষায় টিম ওয়ার্ককে লেখা হয় NBFU JONV এবং সামকে লেখা হয় PTDL। এই সাংকেতিক ভাষায় পার্সনকে কি লেখা হবে? তো দেখুন এটা কত সুন্দর সহজে নিমেষে সমাধান করি। এখানে এটা আমি আগে লিখে নেব, এই যে টিম ওয়ার্ক আছে তো এটা লিখে নেব TE, তারপরে আছে A, তারপরে আছে M, তারপরে আছে WORK, আর এখানে নিচে আছে কি NBFU তারপরে আছে JQNV, আর একটা আছে দেখুন SOME, আর এখানে আছে PTDL। এখন আমি যদি এটাকে এরকমভাবে সমাধান করি, দেখুন এম এর সাথে এন, এই যে এম আছে এম এর পরে আছে এন, তারপরে টির পরে এটা আছে দেখুন ইউ, এটার সাথে এটা, এটার সাথে এটা, তারপরে এর সাথে বি, ইর সাথে এফ, তাহলে এখানে সব +1 করে বাড়বে, +1 করে। টির পরে ইউ, তো আমরা এখানে আমাদের বলেছে PRSON, এটাকে কি লেখা যাবে? তো PERSON, এটাকে আমরা কি লিখব? তো এখানে এম এর পরে এন, এই জায়গাটায় যেমন একটা ছবি করে নিলাম, এখানেও দেখুন আরেকটা ছবি হবে। এখানে দেখুন WVW, STUVW, এবার তীর চিহ্নটা এই জায়গায় যাবে, STUVW, তারপরে জের পরে কে, QR, আর এখানে আছে NO, অর্থাৎ এদিকে যাবে, তার মানে এখানে সব -1, নিচের থেকে -1। এখানেও তেমন এস এর সঙ্গে টি, তার মানে +1, OP এখানে +1, আর এখানে দেখুন এল এর পরে এম, তো -1, ই ডির পরে ই, LM এস, তারপর DE, তার মানে এখানে -1, এখানে +1, এখানে -1। তো এবারে আমরা কি করব, এই পোর্শনটাকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা PER আর একটা SON। তো এখানে আর আছে, তো আমরা +1 দেবো, তো 1 দিলে কি হবে, আর PQR, আর এর পরে কি আছে এস, তো আমরা এখানে এস দেবো, আর পির পরে এখানে কি আছে কিউ, তো এখানে আমরা কিউ দেবো, ইর পরে কি আছে এফ, তো এখানে কিন্তু +1 হলো। এবার -1 অর্থাৎ আগের সংখ্যা, তো এন এর আগে এম আছে, তো এমটা আমরা এখানে দেবো। এস এর আগে কি আছে, এস এর আগে আছে কিন্তু আর এস MN, আর এখানে ও, তাহলে তার আগে কি আছে, ওর আগে আছে NO, MN, RS, NO, এটা কিন্তু -1 আর এটা কিন্তু +1, পরের সংখ্যা আর এটা আগের সংখ্যা। তো আমরা তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, এই PERSON অর্থাৎ পার্সন সমান সমান কি লিখতে পাচ্ছি, SFQMNR,
SFQ-MNR। তো দেখুন SFQ-MNR অর্থাৎ বিদ্যাক হবে এর সঠিক উত্তর। আশা করি এই রিজনিংটি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে, 14 দাগের প্রশ্ন। প্রশ্নটা ইংরেজি আছে, তাহলে আমরা এটা করবো না। তো আমরা দেখবো এবার 16 দাগের এই প্রশ্নটি। এ যদি এক্স এর বাবা হন, বি যদি ওয়াই এর মা হন এবং এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়, তবে নিম্নের কোন বিবৃতিটি কোনোভাবে সত্য নয়। তো এখানে দেখুন, এ যদি এক্স এর বাবা হয়, তো এ বাবা, আর বি যদি ওয়াই এর মা হয়, তাহলে বি হচ্ছে মা। তো এ যদি এক্স এর বাবা হয়, তার মানে এক্স কি হবে, তো এক্স হবে ছেলে। কার ছেলে? অবশ্যই এর ছেলে, এর ছেলেকে এক্স। বি যদি ওয়াই এর মা হন, বি যদি ওয়াই এর মা হন, তার মানে ওয়াই একটা মেয়ে অথবা ছেলে, মেয়ে অথবা ছেলে লিখি। এখানেও কিন্তু ছেলে অথবা মেয়ে যে কেউ হতে পারে। এখন এখানে বলছে দেখুন, এক্স ও জেড এর বোন যদি ওয়াই হয়, তাহলে এক্স আর জেড দুজনেই কিন্তু ছেলে হবে, তাই এখানে মেয়েটা হবে না। তো এক্স এবং জেড, তো এক্স কমা জেড দিলাম, এক্স এবং জেড এর বোন যদি ওয়াই হয়, তো ওয়াইটা তাহলে কি হবে, মেয়ে। তাহলে নিচের কোন বিবৃতি সত্য নয়? বি জেডের মা, বি হচ্ছে জেডের মা, অবশ্যই বি জেডের মা হবে। বি হলেন এর স্ত্রী, বি হলেন এর স্ত্রী, অবশ্যই হবে। ওয়াই হলো এক্স এর পুত্র, ওয়াই কখনো এক্স এর পুত্র হবে না, কারণ এরা হবে ভাই বোন হবে। তাহলে এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। সিদ্ধাক কখনোই হবে না, সম্ভব নয়, তাই সিদ্ধাক হবে সঠিক উত্তর। এখানে উত্তর চেয়েছে কি, যে কোন বিবৃতি সঠিক নয়, সি বিবৃতিটি কোনো মতে সঠিক নয়। কখনো এরা ওয়াই এক্স এর পুত্র হতে পারে না, কারণ এরা ভাই বোন। তো সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি এই রিজনিংটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো এখন 18 দাগে একটা প্রশ্ন আছে, দেখুন, নিচের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়? সাহিত্যে দেওয়া হয়, বিজ্ঞান প্রযুক্তিতে দেওয়া হয়, পরিবেশ সচেতনতায় দেওয়া হয়, জনসংরক্ষণে দেওয়া হয়। তো এর সঠিক উত্তর কিন্তু এই বিজ্ঞান ও প্রযুক্তিতে কিন্তু এই শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 20 দাগে একটা প্রশ্ন আছে, দেখুন, ভারতবর্ষের কোন রাজ্যে ফণী সাইক্লোন জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে? অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। তো অবশ্যই আপনারা জানেন যে এটা উড়িষ্যায় হয়েছিল ফণীঝড়। তো এটা সিদ্ধাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 21 দাগের প্রশ্ন আছে, দেখুন, নিচের সিরিজটি কিছু অক্ষর বাদ আছে, সেই অক্ষরগুলো পরপর সাজাও। তো দেখুন এখানে যে অক্ষর বাদ আছে, তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে সিদ্ধাক। 22 দাগে একটা প্রশ্ন আছে, দেখুন, ভারতবর্ষের কোন রাজ্য সম্প্রতি হনুমানকে ক্ষতিকারক পশু বলে ঘোষণা করেছেন? কর্ণাটক, হিমাচল প্রদেশ, কেরালা, রাজস্থান। তো এর সঠিক উত্তর হিসেবে কিন্তু বিদ্যাক, হিমাচল প্রদেশ। এবার যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে 25 দাগের এই প্রশ্ন। দুটি সংখ্যার গুণফল 4032, তাদের গসাগু 12 হলে লসাগু কত? তো লসাগু বার করতে গেলে 4032টাকে আপনি কি করবেন, 12 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনার সহজে উত্তর হয়ে যাবে। 3 বারং 36 আর 4 দাও 40, তো হয়ে যায় 43। তো এখানেও কিন্তু 3 বারং 36 আর 7 দাও 43, তো 72 হয়ে যাবে। 7 পাশে 2 মিলে 72 হয়ে যাবে, 6 বারং 72 অর্থাৎ 336। তো এর দেখুন, এর দেখা হবে সঠিক উত্তর 336। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো এই প্রশ্নটিতে। এই জায়গায় একটা চিহ্ন আছে, দেখুন এগুলো। তো এই জায়গাটায় কি হবে, তো এই জায়গাটায় তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক, এই চিহ্নটা এখানে বসবে। আপনি দেখুন এখানে মিলেই দেখুন, এই চিহ্নটাই এইখানে বসবে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা এবার 27 থেকে এই প্রশ্নটি দেখবো। নিম্নের কোনটি খরিফ শস্য? গম, আলু, শসা, পাট। তো দেখুন আলু কখনো খরিফ শস্য হয় না, শসাও খরিফ শস্য নয়, পাট তো খরিফ শস্য নয়ই। তো এই তিনটি কিন্তু কখনো খরিফ শস্য নয়। খরিফ শস্য হচ্ছে গম, এর দাগের সঠিক উত্তর। সঙ্গে আর দুটো খরিফ শস্যের নাম বলে দিচ্ছি আমি। গম হবে, সরিষা হবে, মুসুরি ডাল হবে, এগুলো কিন্তু খরিফ ফসল। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 28 দাগে একটা প্রশ্ন আছে, দেখুন, কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল, সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। সেই ট্রেন কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তপ্তনি শুনতে পায়। শব্দের গতি সেকেন্ডে 1156 ফুট হলে ট্রেনের গতিবেগ কত? তো এখানে দেখুন কত সুন্দরভাবে অঙ্কটা সমাধান হবে। এখানে দেখুন 5 মিনিট আছে, তো এখানে 5 মিনিটটা দিলাম, 5 মিনিট, আর এখানে দেখুন 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুবার তপতনি শুনতে পাই। তার মানে এখান থেকে 5 মিনিট থেকে কি করব, 4 মিনিট 49 সেকেন্ড বাদ দেব। তো বাদ দিলে কত সেকেন্ড থাকবে, তো এখান থাকে কিন্তু সমান সমান
11 সেকেন্ড। তো আমি এখানে দিচ্ছি 11 সেকেন্ড থাকলো। এখান থেকে বাদ দিলে 11 সেকেন্ড থাকে। এখন এখানে বলেছে দেখুন, ওই ট্রেনে কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর তপধ্বনি শুনতে পায় দুবার। দুটি তপধ্বনি শুনতে পায়। এখন বলছে শব্দের গতিবেগ সেকেন্ডে কত? 1156 ফুট। তো সেকেন্ডে যায় 1156 ফুট। তাহলে এই 11 সেকেন্ডে কতটা যাবে? তো 11 সেকেন্ডে যাবে কিন্তু 1156 গুণ 11। আর 4 মিনিট 49 সেকেন্ড সমান কত? 4 মিনিট 49 সেকেন্ড মানে 4 ছক 24, 240 আর 49 298, 289। 289 সেকেন্ডে সে সেকেন্ডে কত দূর যাবে? 1 সেকেন্ডে যাচ্ছে 1156 ফুট। তাহলে 11 সেকেন্ডে 1 সেকেন্ডে যদি 1156 ফুট যায় তাহলে 1 সেকেন্ডে 11 সেকেন্ডে কতটা যাবে? তাহলে 11 সেকেন্ডে কত যাবে? তো 1156কে 11 দিয়ে গুণ 289 সেকেন্ডে কত যাবে? তো এটাকে কিভাবে আমি সহজে সমাধান করব? তো এটাকে ক্যালকুলেশন করবো। তো এটাকে এটা দিয়ে কাটলে হয়ে যায় 4, আর 4 আর 11 গুণ করলে হয়ে যায় 44। তো এখানে বলেছে ট্রেনটির গতিবেগ কত? তো ট্রেনটির গতিবেগ হচ্ছে 44 ফুট পার সেকেন্ড, অর্থাৎ সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্নে। তো যে অঙ্কটি আমরা করবো সেটা হচ্ছে 3 দাগের এই অঙ্কটি। দেখুন, কোনো টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত টাকা? তো এখান থেকে আমি সহজে সমাধান করবো কিভাবে? এক্স ইন্টু 12/100, 12% বলেছে তো 12/100 মানে টাকাটা আমি ধরেছি এক্স। তো এটা সমান সমান কত? 63 টাকা। তো এখানে আমি দিলাম 63 টাকা। তাহলে এখানে আমরা যদি এক্স এর মান বার করি, তাই এক্স এর মান কত হবে? তো এখানে আমরা 3 4 12 করবো আর 4 25 100 করবো। তাহলে 63 আর 25 গুণ করবো। তো তার আগে 63 আর 3 কাটাকুটি করলে হয়ে যাবে 21। তো 21কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তাহলে x সমান সমান হয়ে যাবে 525। এখন এই 525কে যদি আমরা 40, এবার বলেছে এবার তাই কোন টাকার? তা 525 টাকার 12% সমান 63 টাকা। এখন ওই টাকার 40% অর্থাৎ 525 টাকার 40%, তা 525 গুণ 40/100। এই শূন্য আর এই শূন্যটা কেটে যায় এটা। তো এই 4কে যদি 525 দিয়ে গুণ করা হয় তাহলে হয়ে যাবে কিন্তু মানে 2100। 2100কে যদি 10 দিকে আমরা 10টা, এই 10টা নিচে চলে যাবে। তো এই শূন্য আর এই শূন্য কাটবে, তাহলে হয়ে যাবে কিন্তু সমান সমান 210। তো এর সঠিক উত্তর হিসেবে 210 টাকা, অর্থাৎ বিদ্যাঘাতের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবে 31 থেকে এই প্রশ্ন। সিন্ধু সভ্যতা নিম্নের কোন ধাতুর ব্যবহার জানতো না? এটা কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এখানে অপশন আছে তামা, ব্রোঞ্জ, রূপা, লোহা। তো এখানে সিন্ধু সভ্যতার লোকেরা কিন্তু লোহার ব্যবহার জানতো না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সিন্ধু সভ্যতার লোকেরা লোহার ব্যবহার জানতো না। আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো এখানে দেখুন 32 জায়গায় একটা প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? তো এখানে আছে অপশন 42তম, 44তম, 61তম, 73তম। তো এর সঠিক উত্তর হিসেবে কিন্তু 61তম সংবিধান অনুযায়ী মানে 21 বছর 21 বছর থেকে 18 বছর করা হয়েছে এই 61তম সংবিধান থেকে। 61তম সংশোধনীর মাধ্যমে কিন্তু ভোটাধিকার বয়স 21 থেকে 18 করা হয়েছে। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন যেটা আছে সেটা দেখবো কি আছে। তার জন্য প্রশ্ন একটু উপরের দিকে তুলবো। তো এবার যে প্রশ্নটা আছে দেখুন, নিম্নের আন্দোলনগুলির ঘটনাক্রমে সাজাও। স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, হোমরুল আন্দোলন আর আইন অমান্য আন্দোলন। তো এর মধ্যে সবচেয়ে প্রথম হয় কিন্তু স্বদেশী আন্দোলনটা। স্বদেশী আন্দোলনটা কিন্তু সবচেয়ে প্রথম হয়। তো একটা হবে প্রথম। তো এখানে বিদ্যাগের আছে অপশন 1। তো এখানে বিদ্যাগের অপশন 1 আছে বলে তো এই বিদ্যাগটা এই সঠিক উত্তর হবে। আর কোনটা দেখুন প্রথমে 1 নেই। তো স্বদেশী আন্দোলন, এই আন্দোলনগুলোর মধ্যে স্বদেশী আন্দোলন সবচেয়ে প্রথম হয়। স্বদেশী আন্দোলনের পরে হোমরুল হয়, হোমরুলের পরে আইন অমান্য, হোমরুলের পরে স্বদেশীর পরে হোমরুল হয়, হোমরুলের পরে খিলাফত হয়, খিলাফতের পরে আইন অমান্য আন্দোলন হয়, অর্থাৎ বিদ্যাঘাতের সঠিক উত্তর। আর বিশেষ করে এই যে স্বদেশী আন্দোলনটা এই আন্দোলনগুলোর মধ্যে প্রথম হয়, তাই এখানে দেখুন একটা কোনো অপশনের মধ্যে প্রথম নেই, আছে একমাত্র বিদ্যাগে। তো বিদ্যাঘাতের সঠিক উত্তর। আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নে একটা অঙ্ক আছে। তো আমরা অঙ্কটাকে সমাধান করব কিভাবে, সহজে নিমেষে সমাধান করব। দেখুন অঙ্কটা করব। এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলেন। যদি ওই মিশ্রিত দুগ্ধের ক্রয় মূল্য দরে বিক্রি করেন তবে 20% লাভ হবে। প্রতি লিটার মিশ্রিত দুগ্ধের মানে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল? তো এখানে দেখুন, এখানে এই অঙ্কগুলো হেভি একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যদি এরকম অঙ্ক থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে কখনো কখনো 20 জায়গায় 25 থাকে। তো সব বেলায় আপনি কি করবেন দেখুন, এই মানে এই অঙ্ক কিন্তু আমি এই দুদিন আগে একটা প্র্যাকটিস সেট করিয়েছি পুলিশের জন্য, তাতে কিন্তু এরকম ধরনের অঙ্ক একটা ছিল, সেখানে 25 ছিল, এখানে আছে 20। তো এর সঠিক উত্তর হিসেবে কিন্তু এই যে 20, আর এখানে আছে, এখানে আপনার 20% লাভ। তো 20% লাভ মানে 20:120।
এটা যদি আপনারা কাটাকুটি করেন তাহলে 20 × 20 আর 6 × 120 অর্থাৎ 1/6 হবে। তো এখানে সঠিক উত্তর হিসেবে কিন্তু বিদ্যাক। এখানে বলছে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল, তো প্রতি 6 লিটার দুধে 1 লিটার জল মেশানো হয়েছিল। বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। খুব সোজা অঙ্ক। আমি এর আগে যে ফুটেজে প্র্যাকটিস সেটটাই করেছিলাম, এর অঙ্ক ছেলে এখানে ছিল কিন্তু 25, সেখানে হতো কিন্তু 1/5। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো যে প্রশ্নটা এবার আছে সেটা হচ্ছে 35 দাগের এই প্রশ্নটা দেখুন। একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা। ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে মোট মূল্য হয় 3200 টাকা। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? তো এখানে মনে করি গরুর মূল্য ওয়াই টাকা আর ঘোড়ার মূল্য এক্স টাকা। তাহলে এদের দুজনের মোট মূল্য কত হচ্ছে? তো এক্স প্লাস ওয়াই সমান সমান কিন্তু 2400 টাকা। তো আমি এখানে দিচ্ছি এক্স প্লাস ওয়াই, এটা সমান সমান কিন্তু 2400 টাকা। আর এবার বলেছে দেখুন, এখানে বলেছে যে ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে মোট মূল্য হয় 3200 টাকা। তো আমি গরুর মূল্য, এখানে বলছে ঘোড়ার মূল্য 30% বাড়ছে, তার ঘোড়া কত? ঘোড়া এক্স টাকায় নেওয়া আছে, তো 30% বাড়ালো মানে 130/100 হয়। সেই ক্ষেত্রে 130-এর একটা শূন্য কেটে যায় আর 100 একটা শূন্য কেটে যায়, তাহলে হয়ে যাবে 13x/10 প্লাস 40% বৃদ্ধি মানে 140y/100, সেখানে হয়ে যাবে 14y। 14y/10 এটা সমান সমান কত? 3200, 3200। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হয়ে যাবে 13x প্লাস 14y সমান সমান এই 10 লসাগু হয়, সে 3200 সঙ্গে যদি গুণ হয় তাহলে 32,000 হয়ে যাবে। 10টা যদি 32-এর সঙ্গে গুণ করা হয় তাহলে 32,000 হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে কিন্তু এই এক্স প্লাস ওয়াই সমান 2400। তো এক্স প্লাস ওয়াই সমান 2400, তো আমি একবার 13 দিয়ে গুণ করে দিচ্ছি। 13x প্লাস 13y সমান সমান এই 2400-কে 13 দিয়ে যদি গুণ করি তাহলে 4 13 52, 2 হাতে 5, 13 26 আর 5 31, আর এখানে দুটো শূন্য। এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে, এখানে বিয়োগ হবে। তো এই 13x কেটে যায় আর এখানে হয়ে যাবে ওয়াই, আর এখানে হয়ে যাবে সমান সমান 800। তো ওয়াই সমান সমান 800, অর্থাৎ একটা ঘোড়ার মূল্য ওয়াই ধরেছিলাম, একটা গরুর মূল্য ওয়াই ধরেছিলাম, তো গরুর দাম কত হচ্ছে? 800। তাহলে ঘোড়ার মূল্য কত হবে? তো 2400 মাইনাস 800 হয়ে যাবে 1600। তো একটা এখানে উত্তর চেয়েছে একটা ঘোড়ার মূল্য 1600 টাকা আর একটা গরুর মূল্য 800 টাকা। এখানে উত্তর চেয়েছে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ। তা ঘোড়ার মূল্য যেহেতু 1600 টাকা, গরুর মূল্য যেহেতু 800 টাকা, তাহলে গরুর মূল্যের দ্বিগুণ টাকা হবে ঘোড়ার মূল্য, তাই এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 39 দাগে একটা প্রশ্ন আছে দেখুন। কত সুন্দর একটা প্রশ্ন। এরকম প্রশ্ন কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে তার ক্ষেত্রফল কি পরিবর্তন হয়? শতকরা কি পরিবর্তন হবে সেটা আমাদের জানতে চাইছে। তো দেখুন এই অঙ্ক কিভাবে একদম নিমেষে সমাধান করবেন। এরকম থাকলে একবার বাড়বে একবার কমবে এবং সংখ্যা একই, তাই আপনি এটাকে কি করবেন? 15 গুণ 15 করবেন আর নিচে দেবেন 100। ব্যাস, এটাকে যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আপনার এই অঙ্কের সমাধান হয়ে যাবে। যদি একবার দৈর্ঘ্য বাড়ে একবার যদি দৈর্ঘ্য কমে, তাহলে এবং সংখ্যা দুটো যদি একই থাকে তাহলে 15 গুণ 15/100 করবেন, আর কিছু করতে হবে না আপনাকে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 3 5 15, আর এখানে যদি ক্যালকুলেশন করি 5 20 100, এটাকে যদি ক্যালকুলেশন করি 3 5 15 আর এখানে 4 5 20, তো হয়ে যাবে 3 3 9/4। 9/4 কথার অর্থ কিন্তু 9/4 কথার অর্থ কিন্তু 2 পূর্ণ 1 4। তো দেখুন 2 পূর্ণ 1 4। আর এইসব ক্ষেত্রে সবসময় হ্রাস হয়। শতকরা পরিবর্তন কি হয়? শতকরা পরিবর্তন হ্রাস হয়, বা শতকরা লাভ ক্ষতি হলেও সবসময় ক্ষতি হয়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক 2 পূর্ণ 1/4% হ্রাস। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 37 দাগের একটা প্রশ্ন আছে দেখুন। কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ড মন্দ চলে, এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ কিন্তু ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে। মোটের উপরে 48 ঘন্টা ঘড়িতে সঠিক সময় দেখায়। 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে? তো দেখুন এই অঙ্কটা কিভাবে সহজে আপনি সমাধান করবেন। এই যে এখানে উত্তর চাইছে 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে, তো আমরা লিখবো 48 ঘন্টায় মধ্যে এক্স ঘন্টা আগুন জ্বলে। এক্স ঘন্টা আগুন জ্বলে না কত সময়? তো আগুন জ্বলে না কিন্তু 48 মাইনাস এক্স ঘন্টা। আর এখানে বলছে দেখুন মানে ঘড়িটি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ড মন্দ চলে। এবার এখানে বলছে
যে যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে, তাই গুণ 5.1। এটা সমান সমান কত হবে? 8.5 গুণ এক্স। তো আমরা এদেরকে কাটি, তাই এটা এই দশমিকটা উঠে যায়। তো এখানে হবে 3×17 মানে 3 হয়ে যাবে, আর এখানে 5×17 5 হয়ে যাবে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে হয়ে যাবে 5x। তো 5x সমান সমান কত দেবো, এটাই পাশে গুণ করে নিয়ে যাব। তো 144 বিয়োগ 3x। তো এদিকে আসলে 3x এই সাইডে আসলে -3x এই সাইডে আসলে +3x হয়ে যাবে, 5 আর 3 8x হয়ে যাবে। 8x সমান সমান 144। তো x সমান সমান কত? তো x সমান সমান হয়ে যাবে 144/8। তো 8 একে 8 আর 6 14, 8 18 144, অর্থাৎ 18 হবে সঠিক উত্তর। বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 8 দাগের এই প্রশ্নটিতে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 8 দাগের প্রশ্ন আছে দেখুন, হিমোগ্লোবিনের সঙ্গে আয়রনের সম্পর্ক। তো এখানে আছে ক্লোরোফিলের সঙ্গে কিসের সম্পর্ক? তো এখানে ক্লোরোফিলের সঙ্গে ম্যাগনেসিয়ামের সম্পর্ক, অর্থাৎ ক্লোরোফিলের সঙ্গে ম্যাগনেসিয়াম সম্পর্ক। আর এখানে আছে হিমোগ্লোবিনের সঙ্গে আয়রনের সম্পর্ক, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 39 দাগের এই প্রশ্নে। এবার দেখবো আমরা 39 দাগের এই অঙ্কটি। বড় থেকে ছোট হিসেবে সাজাও। 31/50। তো আমরা এটাকে এরকমভাবে করি, 31/50। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তার মানে এখানে 50 দিয়ে ভাঙাবো 31কে। তো এখানে দশমিক দিয়ে এখানে 0। তো 5 ছক 30, অর্থাৎ 300 হয়ে যায়। তো এখানে 10 হয়ে যায়, 10-এর জন্য 8 শূন্য নেওয়া যাবে, 50 3 100। তার মানে এখানে 62। তো এখানে হয়ে যাবে 0.62। আর এখানে আছে 0.49। তো এখানে √, এই 0.49 এটা সমান সমান লিখতেই পারি আমরা 0.7। তাই 0.7 মানে 0.70 হয় দুটো ঘর গেলে। আর এখানে আছে 0.629। তো এখানে 0.629, এটা 0.629 লিখতে পারি। আর এটা লিখতে পারি কত? 0.8 হোল স্কোয়ার মানে সমান সমান 0.64। তো 64 মানে তিনটি সংখ্যা করলে 640 হয়, এটা তিনটি সংখ্যা 629, আর এটা তিনটি সংখ্যা 700, আর এটা তিনটি সংখ্যা 620। তো এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? এর মধ্যে সবচেয়ে বড় কিন্তু দশমিক √0.49, অর্থাৎ এই পোর্শনটা সবচেয়ে বড়। তো এর বড় প্রথমে এটা কোন অপশানে আছে? তো দেখুন বি অপশানে আছে, এটা প্রথম। তো এটা কিন্তু এর সঠিক উত্তর হবে। তারপরে যেটা আসে এখানে 700-র পরে আসবে 640, অর্থাৎ 0.8 হোল স্কোয়ার। তো দেখুন 0.8 হোল স্কোয়ার। তারপরে আসবে 629, কিন্তু 0.629, অর্থাৎ 0.629 এটা আছে। তো 3 নম্বরে 0.629। তারপরে 31/50। তো অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 40 দাগের প্রশ্নে। 40 দাগের প্রশ্ন আছে দেখুন, রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, শুটিং, ব্যাডমিন্টন, হকি। তো এই যে রাহি স্বর্ণপদ, এই কিন্তু শুটিংয়ের সঙ্গে যুক্ত। শুটিং, এশিয়া শুটিংয়ে সম্ভবত এশিয়া শুটিংয়ে এই গোল্ড পেয়েছিল এই যে রাহি স্বর্ণপদ। ইনি কিন্তু একজন শুটিং খেলোয়াড়, অর্থাৎ শুটিং খেলার সাথে ইনি যুক্ত। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। যে প্রশ্নটা এবার আছে, আমরা ইংরেজি প্রশ্ন করবো না বলে আগের প্রশ্নটা ছেড়ে দিয়েছি। এবার 42 থেকে প্রশ্ন দেখবো। দার্শনিকের উল থাকে, সেটি হলো জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক নাইট্রেট আর জিঙ্ক ব্রোমাইড। তো দার্শনিক উল হচ্ছে জিঙ্ক অক্সাইড, ZnO। এটা কিন্তু দার্শনিক অক্সাইডের সংকেত, অর্থাৎ জিঙ্ক অক্সাইড ZnO এর সংকেত। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা আছে পোলো, এটা ক্রিকেট, তারপর হকি, তারপর ব্যাডমিন্টন। তো এর সঠিক উত্তর হবে হকি। এটা কিন্তু সবাই জানে, হকির সঙ্গে কিন্তু আগা খান কাপ যুক্ত। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে দেখব। তো এবার যে প্রশ্নটা দেখবো সেটা হচ্ছে 45 দাগের এই প্রশ্নটি। তো এখানে 3, 7, 23, 95, এখানে জিজ্ঞাসা স্থানে কত বসবে? তো দেখুন এখানে কত সুন্দরভাবে এই অঙ্কটা সমাধান হয়ে যাবে। এই রিজনিংটা সমাধান করবো। এখানে 3 গুণ 2 করুন, তাহলে কত হচ্ছে? 3 দিনও 6। তো 6 সাথে 1 যোগ করুন, তাহলে হয়ে যাবে কত? 7। এবারে দেখুন, এবার এই 7টা আপনি এখানে বসান। তো 7 গুণ 3 করুন, তাহলে হয়ে যাচ্ছে কত? 21। 21-এর সঙ্গে 1-এর পরে 2 যোগ করুন, তাহলে হয়ে যাচ্ছে কত? 23। এবার এই 23টা আপনি এখানে নিয়ে আসুন। 23-এর সাথে আপনি কি গুণ করবেন? 2-এর পরে 3 হয়ে গেল, 3-এর পরে এবার 4 গুণ করুন, তাহলে হয়ে যাচ্ছে কত? 92। 92-এর সঙ্গে আপনি কত যোগ করবেন? এই 2-এর পরে 3 যোগ করবেন, তাহলে হয়ে যাচ্ছে কত? 95। এর 95টা আপনি এখানে নিয়ে আসুন। নিয়ে এসে এখানে 2 গুণ করেছেন, 3 গুণ করেছেন, 4 গুণ করেছেন, 5 গুণ করুন, তাহলে কত হচ্ছে? 475।
এবার তার সঙ্গে আপনি কি করবেন, কি গুণ করবেন, কি যোগ করবেন, এখানে দেখুন এখানে প্রথমটা 1 যোগ করেছেন, তারপর 2 যোগ করেছেন, তারপর 3 যোগ করেছেন, এবার যোগ করুন কত 4, তাহলে কত হবে 479, অর্থাৎ সিদ্ধাঘবের সঠিক উত্তর। আশা করি রিজনটা আপনারা বুঝতে পেরেছেন। এরকমভাবে রিজনিং করতে হয়। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা এবার দেখবো সেসলি দাগের এই প্রশ্নটি, ফ্রিডম বিহাইন্ড বার্ডস কার লেখা? কিরণ বেদি, নেলসন ম্যান্ডেলা, ঋষি অরবিন্দ ঘোষ, শেখ আবদুল্লাহ। তো এটার কিন্তু সঠিক উত্তর হবে এই নেলসন ম্যান্ডেলার কিন্তু লেখা, এই যে ফ্রিডম বিহাইন্ড বার্ডস নেলসন ম্যান্ডেলার লেখা। তো 46 দাগের প্রশ্ন হয়ে গেলে এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমি আগেই বলেছি আমরা ইংরেজি প্রশ্ন করব না, আমরা করব জিকে, রিজনিং এবং অঙ্ক। এখানে 52 দাগের প্রশ্ন আছে দেখুন, পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? ছোটনাগপুর মালভূমি, তিব্বত মালভূমি, আনাতেলিয়া মালভূমি আর পামির মালভূমি। তো পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। ডিদ্দাগ হবে সঠিক উত্তর, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে উচ্চতম মালভূমির নাম পামির মালভূমি, ডিদ্দাগ এর সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 53 দাগের একটা প্রশ্ন আছে দেখুন, নিচের শব্দগুলি তিনটির মধ্যে কোনটি সাদৃশ্য আছে? একটির মধ্যে তা নেই, কোনটি? তো হাত, পা, চোখ, নাক। তো দেখুন এখানে এই হাত, চোখ, নাক তিনটি কিন্তু শরীরের উপরের অংশ, পা কিন্তু শরীরের নিম্ন অংশ, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। যদি এখানে প্রশ্ন আছে দেখুন, এখানে প্রশ্ন আছে 54 দাগের প্রশ্ন আছে, যদি এ বি এর দক্ষিণ দিকে, সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে থাকে, তবে এ ও সি কোন দিকে দাঁড়িয়ে আছে? তো আমরা আগে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথটা লিখবো। তো আমরা এদিকে যদি ইস্ট লিখি, এদিকে লিখবো ওয়েস্ট, এদিকে নর্থ আর এদিকে সাউথ। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এ আছে বি এর দক্ষিণ দিকে, তাহলে বি আছে দক্ষিণ দিকে মানে এস এর দিকে আছে, তো এখানে এ আছে, বি তাহলে থাকবে কোথায়? বি থাকবে এখানে। তো বি এর দক্ষিণ দিকে এ আছে, আর এখানে বলছে সি বি এর পূর্ব দিকে দাঁড়িয়ে আছে, সি আছে বি এর পূর্ব দিকে, তো বি এর পূর্ব দিকে মানে এদিকে, তো এদিকে সি দাঁড়িয়ে আছে। তো সি বি আর এ। এখন এখানে প্রশ্ন বলছে দেখুন, এ সি এর কোন দিকে অবস্থিত? সি কিন্তু দক্ষিণ পশ্চিমে হবে, এ দাঁড়িয়ে আছে সি এর দক্ষিণ পশ্চিম দিকে, তার মানে এখানে যদি বি যদি এখানে দাঁড়িয়ে থাকে, তার বি এর দক্ষিণ দিকে তো এ দাঁড়িয়ে আছে, তাহলে এখানেও থাকতে পারে, তাহলে এখানে দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু এ কোথায় দাঁড়িয়ে আছে? এ কিন্তু সি এর দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু এ দাঁড়িয়ে আছে, অর্থাৎ বিদ্যাঘবের সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। এখানে যে প্রশ্নটা আমরা দেখছি 56 এর এই প্রশ্ন, নিচের শব্দগুলির মধ্যে তিনটিতে কিছু মিল আছে, একটি আলাদা আছে, কোনটি আলাদা? ব্যাঙ্গালোর, নাগপুর, ভোপাল, রাঁচি। তো এখানে দেখুন ব্যাঙ্গালোর, ভোপাল, রাঁচি এই তিনটি কিন্তু রাজধানী। এটা কর্ণাটকের রাজধানী, এটা হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী, এটা হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী। কিন্তু এই নাগপুরটা কিন্তু কোনো রাজধানী নয়, এটা কিন্তু একটা বড় শহর, এটা কিন্তু বড় শহর, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। এটা কিন্তু আলাদা, বিদ্যাগ হবে আলাদা শহর, এটা কিন্তু শুধু শহর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 58 দাগের একটা প্রশ্ন আছে দেখুন, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? প্রথম চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। তো প্রথম কুমারগুপ্তের সময় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, বিদ্যাগের সঠিক উত্তর। তো আমরা এবার যে 60 দাগের এই অঙ্কটা করব। তো এই অঙ্কটা কিভাবে সহজে নিমেষে সমাধান করব দেখুন, এখানে আছে 1 যোগ 1 এর 4। তো এটাকে আমরা কি করব, এটার ক্যালকুলেশনে 5/4, 4টা উপরে চলে যায়, 5টা নিচে চলে আসে। তো তখন থাকে কিন্তু 5 বিয়োগ 4/5। তো এখানে হয়ে যাবে 25, 25 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে কিন্তু 21, তো 21/5 হয়ে যাবে। তো এই জায়গাটা হয়ে যাবে 21/5, সেই ক্ষেত্রে 21টা নিচে চলে আসবে, 5টা কিন্তু উপরে চলে যাবে। এখানে 5/21 হওয়ার পরে তাহলে এখানে আবার ক্যালকুলেশন করলে এখানে কত হবে, 5 যোগ 5/21। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হবে, 21 লসাগু। তো এখানে 5 21 কত, 5 21 105, 105 আর এই 5 যোগ হয়ে যাবে 110/21 হবে। তো এখানে 110/21, সেই ক্ষেত্রে 21টা উপরে চলে যাবে, 110টা নিচে চলে আসবে। তো সেইখানে আবার কত হবে, তো এখানে হয়ে যাবে কিন্তু 3 বিয়োগ 21টা উপরে চলে যাবে, তো 21 11 আর 21 যদি গুণ করি তাহলে 11 কে 11 এক হাতে 1, 11 22 এর 23, আর নিচে হয়ে যাবে কিন্তু এই যে 110। 110 মানে 3 11 33, 330 বিয়োগ 231 বাই, আর নিচে হয়ে যাবে 110। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হয়ে যাবে 99/110। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 9 11 99, অর্থাৎ এখানে হবে 9 আর 11 10 কে 110, তো 9 এর 10, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর 9 এর 10। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। 63 দাগের প্রশ্ন আছে দেখুন, বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা 1 কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হয়, তাহলে তাকে বলা হয় আইসোটোপ, আইসোটোন,
আইসোবার আইসোমার। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই যে এই প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে বলা হবে কিন্তু এই আইসোটোন, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে আইসোটোন বলবো। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো কি আছে 64 দাগের এই প্রশ্নটা কি আছে, প্রশ্নবোধক স্থানে কি বসবে। এখানে ডিএফ, তারপরে জি, জির নেই, এইচ আই জে, তা কে নেই, কে এল নেই, এম এন ও, তাহলে কি হবে পি কিউ আর বাদ, তারপরে এস টি ইউ হবে, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। এখানে প্রথমে একটা নেই, তারপরে দুটো সংখ্যা নেই, তারপর তিনটি সংখ্যা বাদ দিই, কিন্তু যেটা হবে সেটাই এস টি ইউ। তো বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো আমরা এবার যে অঙ্কটি দেখবো সেটা হচ্ছে 65-এর এই অঙ্ক। এ ইস টু বি, বি ইস টু সি, এ ইস টু বি সমান সমান 2:3, বি ইস টু সি সমান 4:5, সি ইস টু ডি সমান 6:7 হলে এ ইস টু ডি সমান কত। তো এ ইস টু বি সমান সমান 2:3। তো ভালো করে দেখুন, এ ইস টু বি এটা সমান সমান আছে 2:3, বি ইস টু সি এটা সমান সমান আছে 4:5, সি ইস টু ডি এটা সমান সমান আছে 6:7। এবারে বলেছে এ ইস টু ডি কত। তো এইরকম হলে আপনি একদম সহজে কি করবেন, এ ইস টু ডি এটা হলে আপনি কি করবেন, এগুলো গুণ করবেন। 4 দিন 8, 6 8 48 করবেন, ইস টু 3 5 15, 7 15 105 করবেন। শুধু এ ইস টু ডি যদি এরকমই দেখায়, এরকমই যদি উত্তর চায়, তাহলে আপনি এই তিনটি গুণ করবেন এই সাইডের, আর এই সাইডে এই তিনটি গুণ করবেন, যেটা হবে সেটা কিন্তু আপনার উত্তর। তো আপনার এটাকে ক্যালকুলেশন করলে 3 16 48, অর্থাৎ এখানে 16 হবে, আর 3 35 105, এখানে 35 হবে, 16:35। দেখুন এখানে বিদ্যাগ হচ্ছে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন, এবার তো সহজ ট্রিক্সের অঙ্ক করতে হয়। তো আমরা এবার এই 66 দাগের এই অঙ্কটি করব। 5টি ঘন্টা 3 5 7 8 10 সেকেন্ড অন্তর বাজে, তারা প্রথমে একসঙ্গে বাজার কতক্ষণ পরে পুনরায় আবার বাজবে। তো 3 5 7 8 10 এর লসাগু করব। তো 3, 5, 7, 8, 10। তো আমরা যদি এখানে লসাগু করি তাহলে এখানে 2তে দেবো। তো 2, এখানে 3 আছে, এখানে 3টা বসে যাবে, 5টা বসে যাবে, 7টা বসে যাবে, 4 দিন 8 হবে, আর 5 দিন 10 হবে। তারপরে দেখুন এখানে 3 যায় না, এখানে 5 যাবে, এখানে 5 দিলে এখানে 3 বসে গেল, 5 একে 5 গেল, কমা হলো 7 গেল, 4 গেল, কমা হলো 5 একে 5। তো এবার আমরা এটা যদি ক্যালকুলেশন করি, তা 5 দিনে 10, 3 10 কে 30, 30কে যদি আমরা 30 3 27, 30কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে 210, 210কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 840, 840 সেকেন্ড। তো এর লসাগু যদি 840 সেকেন্ড, তাহলে যদি এখানে আমি 7 দিয়ে ভাগ করি তাহলে কত মিনিট বেরিয়ে যাবে। তো এটাকে যদি এটা দিয়ে কাটি, তো এখানে একটা শূন্য কেটে যায়, 6 14 84, অর্থাৎ 14 হয়। তো 14 মিনিট হবে, 6 14 84, তো 14 মিনিট, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্ন। প্রশ্ন আছে দেখুন, যে প্রশ্নটা আছে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু প্রায় কম্পিটিটিভ পরীক্ষায় পড়ে। এখানে আছে সূর্যের শক্তির প্রধান উৎস কি, হাইড্রোজেন ও নাইট্রোজেন, হিলিয়াম ও ক্লোরিন, হাইড্রোজেন ও হিলিয়াম, নাইট্রোজেন এবং ক্লোরিন। সিদ্ধাক হবে সঠিক উত্তর হাইড্রোজেন ও হিলিয়াম। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের যে প্রশ্নটা আছে সেটা দেখুন, 49 ও কোন রাশির অনুপাত সেই রাশি ও 81 অনুপাতের সমান হলে ওই রাশি কত। তো দেখুন 49-এর সঙ্গে কোন রাশি, তো 49 বাই এক্স সমান সমান এক্স বাই 81। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার, তো এক্স সমান সমান হয়ে যাবে √, 7 গুণ 7 আর 9 গুণ 9, 9 গুণ 9, তো এখান থেকে হবে 7 9 63, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর 63। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 69 দাগের প্রশ্ন আছে দেখুন, জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি সবচেয়ে বেশি প্রয়োজন, তামা দস্তা নিকেল, তামাটিন লোহা, তামা সীসা নিকেল, তামাটিন সীসা। তো এই যে জার্মান সিলভার এটা তৈরি করতে লাগে তামা দস্তা নিকেল, অর্থাৎ কপার জিঙ্ক আর নিকেল লাগে কিন্তু এর জার্মান সিলভার তৈরি করতে। এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 70 দাগের প্রশ্নে, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসটি দায়ী। অনেক প্র্যাকটিস সেটে আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করেছি। তো এর দাগ হবে, এর অপশানে আছে SO2 NO2, বির অপশান আছে SO2 CO2, আর সির অপশান আছে NO2 CO2, আর ডির অপশান আছে NO2 Cl। তো প্রথমটা আছে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। তো সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু এই অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এর দাগ হবে সঠিক উত্তর। সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড কিন্তু অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো 71 দাগের প্রশ্ন আছে দেখুন, প্রশ্নবোধক এই জায়গায় এই চিহ্নে মানে কি বসবে। তো এখানে 25 17 6 আছে, এখানে 38 18 8 আছে, এখানে 89 16 জিজ্ঞাসা চিহ্ন আছে। তো এখানে দেখুন কিভাবে এই জিনিসের সমাধান করতে হয়, খুব সহজে এটা সমাধান করব।
তো তো এখানে দেখুন, এখানে 25 আর 17 যদি যোগ করি তাহলে হয় 42, 6 7 42, 38 আর 18 যদি যোগ করি তাহলে হয়ে যায় 56, 27টা 56, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য হচ্ছে, 7 দ্বারা। তাহলে এখানে 89 আর এই 16 হয়ে যায় 105। তো এখানে 15 দিলে তাহলে 7 15 105 হয়ে যাবে, অর্থাৎ 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তো এর সঠিক উত্তর হবে 15। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। যে প্রশ্নটা আছে 72 দাগের, এই প্রশ্নটা দেখবো। এখানে যেটা লেখা আছে, উপযুক্ত সিরিজে এমনভাবে কতগুলি সংখ্যা আছে যাতে ঠিক আগের চিহ্ন সিম্বল আছে, কিন্তু ঠিক পরে কোনো বর্ণ নেই। 0, 1টি, 2টি, 3টি। তো এর মধ্যে সঠিক উত্তর হবে, দেখুন সংখ্যা কত, ও মানে যাদের ঠিক আগে চিহ্ন আছে, সংখ্যা আছে কতটা সেরকম দেখতে হবে। তো দেখুন 9 এর আগে একটা চিহ্ন আছে, তীর চিহ্ন, কিন্তু 9 এর পরে কিন্তু একটা বর্ণ আছে। তো এখানে বলছে ঠিক পরে কোনো বর্ণ থাকবে না, তাহলে কিন্তু হবে না। এর মধ্যে এখানে দেখুন, এই যে 2, 2 এর আগে, 2 এর আগে একটা ডলারের চিহ্ন আছে, কিন্তু 2 এর পরে বর্ণ নেই। 2 এর পরে দেখুন 5 আছে, এখানে কিন্তু একটা হবে, একটি। বিদ্যাঘাতের সঠিক উত্তর। এই এক জায়গায় আছে, 2 এর পরে বর্ণ, 2 এর পরে সংখ্যা আছে, আর সিম্বল আছে কিন্তু ডলারের, বর্ণ নেই কিন্তু 2 এর পরে। তো এই একটাই হবে এর সঠিক উত্তর, তো একটি হবে। বিদ্যাঘাতের সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 75 দাগের প্রশ্ন আছে, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদ, নাগপুর, ভাদোদরা আর ইন্দোর। তো এর সঠিক উত্তর হবে আহমেদাবাদকে কিন্তু ভারতের ম্যানচেস্টার বলা হয়। আমরা চলে যাবো পরের প্রশ্নে। যে প্রশ্নটি এবার আমরা করবো সেটা হচ্ছে 75 দাগের এই প্রশ্ন। কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছায়, আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়, তাকে কত দূর যেতে হবে? তো এইটা কিন্তু মানে নিমেষে এই অঙ্কটা সহজে সমাধান করা যায়। বলছে কি, কোনো স্থানে পৌঁছাতে ব্যক্তির ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছায়, আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়, কত দূরে যেতে হবে? তো এখানে দেখুন একটা কম্বিনেশন আছে, ঘন্টা এবং মিনিটের কম্বিনেশন আছে এখানে। তো এখানে কতটা যাচ্ছে, ঘন্টায় 4 কিমি বেগে যাচ্ছে, আর পরে যাচ্ছে 5 কিমি বেগে। এই যে ঘন্টায় গতিবেগ, সেটা আমরা গুণ করব, 4 গুণ 5 ইন্টু, এবারে কি করব, এখানে 10 মিনিট দেরিতে পৌঁছায়, এখানে 5 মিনিট আগে যায়, তাহলে 10 আর 5 15 মিনিট সময় লাগে। তো যেহেতু এটা ঘন্টায় গতিবেগ, তাই এখানে 60 দিয়ে কিন্তু ভাগ করছি। তো এটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 4 15 60, এখানে 4 হবে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তো 4 5 20 ওপরে আর নিচে 4, তো এখানে 4 5 20, তো সমান সমান হবে কিন্তু 5, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। দেখবো আমরা 76 দাগের এই অঙ্কটি। কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশতম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 রানের গড় অপেক্ষা 3 বাড়ল। 17 বার খেলার পর তার রানের গড় কত হলো? এখানে বলছে 85 রান করলো, কততম, 16তম খেলোয়াড়, মানে সপ্তদশতম খেলায় সে 85 রান করলো, তার রান পূর্বের চেয়ে 16, পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো। তো পূর্বের 16 বারে তাহলে কতটা রান বেড়েছে? তো 3 × 48। 17 বার খেলায় পর তার রানের গড় কি হলো? তো এটাকে যদি বিয়োগ করি তাহলে কত হবে? 5 8 কত হলে 15, 7 হলে 15, হাতে 1, 4 একে 5, 5 আর কত হলে 8, 3 হলে 8, 37। তো এখানে এই 17 বারের খেলার পর তার রানের গড় কি হলো? 37 হবে রান। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। প্রশ্ন আছে, সম্প্রতি সর্বপ্রথম ভারতবর্ষে কোন রাজ্যে মানবদেহী পুলিশ রোবট কেপি বিওটি কে কার্যে নিযুক্ত করা হয়েছে? কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ আর পশ্চিমবঙ্গ। তো এর সঠিক উত্তর কিন্তু কেরালে। বিদ্যাঘাতের সঠিক উত্তর। আমরা চলে যাবো 79 দাগের এই প্রশ্নে। পৃথিবীর দীর্ঘতম নদী কি? মিসিসিপি, মিসৌরি, আমাজন, নীল, ওহাংহো। তো পৃথিবীর দীর্ঘতম নদী নীল, নীল নদী। পৃথিবীর দীর্ঘতম নদী নীল। 81 দাগের প্রশ্ন আছে, দেখুন কোন ভিটামিনের অভাবে স্কার্বি রোগ হয়? ডি, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন সি। তো ভিটামিন সির অভাবে কিন্তু স্কার্বি রোগ হয়। কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা। তো এখানে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। সিদ্ধাগের সঠিক উত্তর। যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 83 এই অঙ্ক। এ ও বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, এ একা কাজটি 8 দিনে করতে পারে, বি একা সেই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে দেখুন, এ আর বি দুজনে একত্রে কত দিনে করে? 15 দিনে। এ করবে কিন্তু 18 দিনে,
তাহলে এ প্লাস বি 15 দিনে করে এক অংশ, একদিনে করে কতটা? 1/15 অংশ। এ একা কত দিনে করে? এ 18 দিনে সেই এক অংশ কাজ করে। তাহলে 18 দিনে করে এক অংশ, একদিনে করবে কত অংশ? তো এ একদিনে করবে 1/18 অংশ। তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে এ কেটে যায়, থাকে বি। তো বি কতটা করবে? তো এটা সমান সমান হয়ে যাবে, কিন্তু এখানে মাইনাস আছে কিন্তু, তাহলে বি সমান সমান হয়ে যাবে 1/15 মাইনাস 1/18। তো এখান থেকে হয়ে যাবে 1/90, এটা সমান সমান হবে 1/90। তাহলে বি এইটা করে কত, মানে বি 1/90 অংশ কাজ করে একদিনে, এক অংশ কাজ করবে কত দিনে? 90 দিনে, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 84 দাগের এই প্রশ্নে। এ 1800 টাকায় কিছুদিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটান। এ ও বি এর লাভ সমান হলে এর টাকা কতদিন নিযুক্ত ছিল? তো এর সঠিক উত্তর হবে এই যে 1000 ইন্টু 9/1800। এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে যায়, 9 দিন 18, আর এই 2 আর 10 কাটলে যাবে 5। তো এখানে উত্তর হয়ে যাবে 5 মাস কেটেছিল। যেহেতু এখানে 9 মাস আছে, তো 9 মাস ধরে অঙ্কটা করলে এখানে 5 মাস উত্তর হয়। এর দেখা হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো 85 দাগের এই প্রশ্নটা কিন্তু শেষ প্রশ্ন, কারণ এখানে লেডি পুলিশ কনস্টেবলের ফাইনাল পরীক্ষা কিন্তু মোট 85টা প্রশ্ন থাকবে, আর এটি কিন্তু পুলিশ পরীক্ষা 2018 মেন পরীক্ষার প্রশ্ন। তো এখানে 85টাই প্রশ্ন আছে। এখানে আছে বাতাসে নাইট্রোজেন শতকরা কত পরিমাণ? 20%, 0.04%, 78.09% আর 16.8%। তো এখানে বাতাসে নাইট্রোজেন পরিমাণ হবে, এই সিদ্ধাক হবে সঠিক উত্তর। আর নাইট্রোজেনের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি থাকে বাতাসে।